আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি অধ্যায় 16.1। 16.1 আলোচনা করা আছে ত্রিভুজ নিয়ে। আমরা প্রাথমিকভাবে ত্রিভুজের সাথে সম্পর্কযুক্ত যে সকল তথ্য জানা জরুরি সেগুলো আলোচনা করব। তারপর ত্রিভুজ এর যতগুলো গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। তো প্রথমে আসি হচ্ছে ত্রিভুজের প্রাথমিক আলোচনায়। প্রাথমিক আলোচনার ভেতরে প্রথমটা হচ্ছে ত্রিভুজের সংজ্ঞা। তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা জ্যামিতিক ক্ষেত্র কি আমরা কি বলবো? জ্যামিতিক ক্ষেত্র বা শুধু ক্ষেত্র বললে হবে। ক্ষেত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক ভাবে আমরা সংজ্ঞাটা জানলাম যে তিনটি সরলরেখা দ্বারা বা রেখা দ্বারা আবদ্ধ জ্যামিতিক ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলবো। একটা সরলরেখা, দুইটা সরলরেখা, তিনটা সরলরেখা আবদ্ধ করে দিলাম আমরা। আবদ্ধর এই জায়গাটুকুকে বলা হবে কি? ত্রিভুজ। এই পুরোটাকে কি বলা হবে? ত্রিভুজ। ভুজ মানে হচ্ছে বাহু, আর ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন। তাহলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেও ত্রিভুজ বলা যাবে। তার মানে সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি আমরা, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলবো? আমরা ত্রিভুজ বলবো। ত্রিভুজের একটু নাম দেই আমরা, এ বি সি। তাহলে এটাকে আমরা ত্রিভুজ বলতেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ দেখতে পাবো। প্রথমে আমাদের যে সকল বিষয়গুলো জানা জরুরি সেটা হচ্ছে ত্রিভুজের বৈশিষ্ট্য। আমরা যে কোনো ত্রিভুজই অঙ্কন করি না কেন, সেটা সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী কিংবা সমবাহু, বিষমবাহু বা সমদ্বিবাহু, যে ত্রিভুজই অঙ্কন করি না কেন, সবার বৈশিষ্ট্য নিয়ে, যেগুলো কমন বৈশিষ্ট্য সবারই আছে, সেই সকল বৈশিষ্ট্যগুলো আমরা প্রথমে জানবো। সেটার নাম দেব আমরা ত্রিভুজের সাধারণ বৈশিষ্ট্য। সবার যেগুলো কোন বৈশিষ্ট্য আছে, সাধারণ বৈশিষ্ট্য। 1 নাম্বার, তিনটি বাহু, তিনটি কোণ, তিনটি কোণ এবং কি আছে? এই কোণের তিনটি কি আছে? তিনটি শীর্ষ। তিনটি শীর্ষ আছে। তাহলে এই তিনটা বাহু, এ একটা বাহু, বাহুর নাম দিলাম এ, একটা বাহু বিসি বাহু, আর একটা এসি বাহু, এটার নাম দিলাম সি। এবং এই তিনটে কোণ, একটা হচ্ছে এই কোণ, একটা হচ্ছে বি কোণ, একটা হচ্ছে সি কোণ। তাহলে তিনটা কোণ হয়ে গেল। তিনটে শীর্ষ কিরকম? এই কোণটা উৎপন্ন করছে এই শীর্ষ, এই শীর্ষ, এই শীর্ষ। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্যটা বুঝতে পারলাম। 2 নম্বর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে তিনটি কোণের সমষ্টি হবে তিনটি। এই তিনটা কোণ যদি আমরা পরিমাপ করি, এ কোণ, বি কোণ এবং সি কোণ, আমরা যে কোনো ত্রিভুজ অঙ্কন করি না কেন, এই তিনটা কোণ এর সমষ্টি হবে 180 বা 2 সমকোণ। ঠিক আছে, 2 সমকোণ। আমরা জানি 90 ডিগ্রিতে বলা হবে, 90 ডিগ্রিকে বলা হয় এক সমকোণ। যেহেতু 90 এর দ্বিগুণ, সেই জন্য আমরা ওটাকে বলবো 2 সমকোণ। তাহলে তিনটি কোণের সমষ্টি কত হবে? তিনটি কোণের সমষ্টি হবে 180 বা
দুই সমকোণ। ভিডিওটা তোমরা অফ করে দিয়ে যে কোনো একটা ত্রিভুজ তোমরা অঙ্কন করবা, করে তিনটা কোণ চাঁদাতে মেপে দেখবা যে কত হবে, 180 ডিগ্রি হবে বা দুই সমকোণ হবে। 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা, যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি যোগ করো, যে কোনো দুটি বাহুর যোগফল, দুটি বাহুর যোগফল কিরকম, যদি আমরা এ এবং বি দুইটা বাহু যোগ করে দিই তাহলে থাকে হচ্ছে 3 নাম্বার বাহু। এই 3 নাম্বার বাহুর অপেক্ষা কি হবে, দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তম হবে বা বড় হবে। যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু, যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের যোগফল, আমরা একটু লিখি, দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা, তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা, তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা কি হবে, বৃহত্তম বা বড় হবে, বৃহত্তম বা কি হবে, বড় হবে। এই কথাটা আমরা বুঝতে পারলাম যে যে কোনো দুইটা বাহু যদি যোগ করি তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। আমরা যদি এ আর সি যোগ করি, এ এবং কি যোগ করব, সি যোগ করব, তাহলে সেটা কি হবে, বি অপেক্ষা বড় হবে। কিংবা আমরা যদি বি যোগ সি করি তাহলে এর দৈর্ঘ্যের অপেক্ষা কি হবে, বড় হবে। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় রেখাকোণ ত্রিভুজে এই বিষয়টা একটু ওখানে আলোচনা করা আছে এবং ওখান থেকে এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এসে থাকে। 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা যেটা সবার আছে সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা, পরিসীমা কি জিনিস, পরিসীমা বোঝার চেষ্টা করি। পরিসীমা হচ্ছে এই বাহুর যে দৈর্ঘ্যটা, এই বাহুর যে দৈর্ঘ্যটা, এই বাহুর যে দৈর্ঘ্যটা, এই তিনটা বাহু যোগ করলে অর্থাৎ কোনো একটা ক্ষেত্রের তার চতুর্পাশের যে দৈর্ঘ্যটা, এটাকে বলা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা কি হবে, 3 বাহুর যোগফল, অর্থাৎ এ বাহু, বি বাহু এবং হচ্ছে সি বাহু। কিংবা আমরা ব্র্যাকেটের ভেতরে লিখতে পারি 3 বাহুর যোগফল। ঠিক আছে, এই যে বৈশিষ্ট্যগুলো লিখতেছি, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ত্রিভুজে, যে কোনো ত্রিভুজ অঙ্কন করি না কেন, এই এই বৈশিষ্ট্যগুলো সবারই বৈশিষ্ট্য। তার মানে এইগুলো হচ্ছে কমন বৈশিষ্ট্য। এছাড়াও যখন আমরা পার্সোনালি কোনো ত্রিভুজ সম্পর্কে জানবো, যেমন সমবাহু ত্রিভুজ, এর পার্সোনালি যখন জানতে যাব তখন এর বাহু তিনটা সমান হবে, স্পেশাল ভাবে শুধুমাত্র ওর বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যগুলো যেগুলো লিখলাম সেগুলো যে কোনো ত্রিভুজের সাধারণ বৈশিষ্ট্য। 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা লিখব, ক্ষেত্রফল। ক্ষেত্রফল, আমরা যে কোনো ত্রিভুজেরই ক্ষেত্রফল বের করি না কেন, তার ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। তাহলে এটা বুঝবো কিভাবে, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমিটা ধরলাম, যেহেতু ভূমি সমান্তরালে আছে, এই ভূমিটা ধরলাম। এই ত্রিভুজের ভূমি আর ভূমি থেকে ত্রিভুজটা কতটুকু উপরে উঠছে এটা হচ্ছে উচ্চতা, অর্থাৎ হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই ভূমিটা আর হচ্ছে উচ্চতার যে দৈর্ঘ্যটা, এই দুটার গুণফল, এর অর্ধেক হবে হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, 6 নাম্বার যে বৈশিষ্ট্যটা জানবো সেটা হচ্ছে যে প্রকারভেদ। প্রকারভেদ, প্রকারভেদ, প্রকারভেদকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটু এদিকে লিখি, একটা হচ্ছে বাহু ভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে। তাহলে বাহু ভেদে 1 নাম্বারটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু
ত্রিভুজ। একটু আগে যেটা বললাম যে ত্রিভুজের তিনটা বাহু সমান হবে সেটাকে সমবাহু। সমান অর্থ, কথার অর্থ হচ্ছে সমান। তাহলে কি সমান হবে? বাহু সমান হবে। যদি বাহু তিনটা সমান হয় তাহলে সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। আচ্ছা, বিস্তারিত যখন আমরা এগুলো পড়তে যাব তখন তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। 2 নম্বর হচ্ছে দ্বিবাহু। কথার অর্থ হচ্ছে দুই। তাহলে সমদ্বি মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে। আমরা নামের সাথে তার অর্থটা বুঝতে পারলাম। তারপর হচ্ছে বিষমবাহু। বিষমবাহু কথার অর্থ হচ্ছে বিষম আর অসম কথার অর্থ একই। অসম বা বিষম কথার অর্থ হচ্ছে তিনটা যে বাহু থাকবে এটার দৈর্ঘ্য কোনোটার সাথে মিলবে না, তিনটা তিন রকম হবে। যদি তিনটা তিন রকম হয় তাহলে সেই ত্রিভুজটাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ। আমরা যদি বাহু ভেদে নামকরণ করতে যাই, তারপরে চলে আসি এই কোণ ভেদের 1 নম্বরটা লিখলাম আমি সূক্ষ্মকোণ। কি লিখলাম? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজটা কেমন? যে ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্ম হবে। আর আমরা জানি সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা থেকে যে 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হবে সূক্ষ্মকোণ। যেহেতু এই যে তিনটা কোণের সমষ্টি 180, এমন ভাবে ওই ত্রিভুজটা অঙ্কন করতে হবে যেন প্রত্যেকটা কোণ, অর্থাৎ তিনটা কোণই যেন 90-এর চাইতে ছোট হয়। আর 90-এর চাইতে ছোট কোণকে বলা হবে সূক্ষ্মকোণ। আর তিনটা কোণই যদি সূক্ষ্ম হয় তাহলে সেটাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নম্বরটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। এখানে যেহেতু ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180, যদি একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয় তাহলে আর দুইটার যোগফল কি হবে? অবশ্যই 90-এর সমান হবে। আর প্রত্যেকটা কোণ হবে 90-এর ছোট। কিভাবে? আমরা যদি সমকোণী ত্রিভুজটা একটু অঙ্কন করি, এটা আমরা সমকোণ অঙ্কন করলাম 90 ডিগ্রি, আর একটা বাহু দিলাম। এটা যদি 90 হয় তাহলে এই দুইটা কোণ এ বি সি, তাহলে এ কোণ আর হচ্ছে সি কোণের পরিমাপ হবে 90। তাহলে অবশ্যই এটাও সূক্ষ্ম হবে, এটাও সূক্ষ্ম হবে। দুইটার যোগফল যেহেতু 90, যেমন আমরা বলতে পারি এটা ধরো 45, এটা হচ্ছে 45, তাহলে দুইটা যোগফল 90 হয়ে গেল। তাহলে এটাকে, এই দুইটা অবশ্যই তাহলে সূক্ষ্মকোণ, 90-এর যেহেতু ছোট। আবার এমনও হতে পারে যে এটা 40, এটা হচ্ছে 50, তাও তো 90-এর ছোট হবে। যেভাবেই করি না কেন অবশ্যই এই এ কোণ এবং সি কোণ দুইটা কি হবে? 90-এর ছোট হবে। আর তাহলে সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা কেমন হবে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলবে। তাহলে আর দুইটা কোণ কি? আর দুইটা কোণ সূক্ষ্মকোণ। তারপর 3 নম্বরটা হচ্ছে স্থূলকোণ। স্থূল কথার অর্থ যদি আমরা বলি, জীববিজ্ঞানের ভাষায় স্থূল অর্থ হচ্ছে মোটা। আর এটা আমরা দেখব গণিতের ভাষায় স্থূল কথার অর্থ হচ্ছে বড়। তাহলে স্থূল কোণী কি? বড় কোণ। কার বড় কোণ? সমকোণের বড় কোণ। এই যে এইটা যদি আমরা কোণ অঙ্কন করি তাহলে এটা ছিল হচ্ছে 90 ডিগ্রি, ধরে নিলাম, ডট ডট দিয়ে বুঝাইলাম। 90-এর বড় কোণকে বলা হবে কি? স্থূল কোণ। তাহলে এই দুটা কি হবে? এই দুটো অবশ্যই সূক্ষ্ম হবে। তাহলে এই ধরনের ত্রিভুজকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। আশা করি প্রাথমিক যে আলোচনাটা ত্রিভুজ সম্পর্কে, এই আলোচনাটা আমরা বুঝতে পেরেছি। এখন দ্বিতীয় ধাপে এই যে 6টা ত্রিভুজ আছে তাদের বিস্তারিত মানে পড়ার আগে স্বাভাবিকভাবে কিছু একটা বিষয় আমরা শিখি, সেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত। যেহেতু এই অধ্যায়ের
নাম হচ্ছে পরিমিতি, তাহলে মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে এখানে ক্ষেত্রফল সংক্রান্ত যে বিষয়গুলো কিংবা পরিসীমা সংক্রান্ত বিষয়, এই বিষয়গুলোর সমস্যা দেওয়া থাকবে, সমাধান আমাদের করতে হবে। তা আমরা তো জানি একটা ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওই ওগুলো শেখার আগে এটা একটু শিখি, এটা ওর ভেতরে আহ বোঝার জন্য এটা জানা জরুরি। এটা হচ্ছে আমার ভূমিটা হচ্ছে ধরলাম এ, ধরলাম এটা বি, ধরলাম এটা সি, ধরলাম ত্রিভুজের নাম দিলাম আর কি, এ বি সি। আমরা বড় হাতের অক্ষর দিয়ে ত্রিভুজের নাম দিলাম, আর ছোট হাতের অক্ষর দিয়ে আমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্দেশ করলাম। এখন এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে উচ্চতা এইচ, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। আমরা তো ক্ষেত্রফলের সূত্র জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এই অনুযায়ী হাফ গুণন ভূমি কোনটা? এ, উচ্চতা কোনটা? এইচ। একটু দেখি, আমরা এইচটাকে একটু কনভার্ট করব বাহুর যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যগুলো নিয়ে। কিভাবে? এই যে যেটা আমরা অঙ্কন করতেছি, এই যে লম্বটা দিচ্ছি, এখানে কিন্তু একটা সমকোণ উৎপন্ন হয়েছে, তাই সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি সমকোণী ত্রিভুজ। আর গণিতের আমরা নবম অধ্যায়ে এই সমকোণী ত্রিভুজ নিয়ে ত্রিকোণমিতি আলোচনা করা আছে। ত্রিকোণমিতি মানে তিনটা কোণের পরিমাপ ওখানেও আলোচনা করা আছে। ত্রিকোণমিতি, সেখানে সাইন কস ট্যান কট এগুলো বিষয়গুলো আলোচনা করা আছে। সেই জায়গাটা থেকে আমরা জানি যে সাইন সমান হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। মনে রাখার জন্য আমরা শিখছিলাম সাগরে, অর্থাৎ সাইনতে সাগর, সাগরে লবণ আছে, এইভাবে আমরা মুখস্থ করেছিলাম। এখন এই জায়গাটাতে যদি একটু দেখি যে ত্রিভুজটা অর্ধেক অঙ্কন করি এই পাশে, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে এ হচ্ছে অংশ। এই জায়গাটাতে যদি আমরা এই বাহু আর এই বাহু নিয়ে কাজ করি, আর কোণটা দিলাম হচ্ছে সূক্ষ্মকোণ, এইটা থিটা, সূক্ষ্মকোণ একটা আমরা নির্দেশ করলাম। এখান থেকে সাইনের যে সূত্রটা আসে, সাইন থিটা সমান লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। লম্ব কি? এইচ, আর অতিভুজ কি? সি। আমরা অল্টারনেট করলে, অল্টারনেট না তো, আর গুণ করলে এটা হয়ে যায় এইচ ইকুয়াল টু এই যে সাইন থিটা আর হচ্ছে সি গুণফল হয়ে যায়। তাহলে সি সাইন থিটা তখন কনভার্ট হয়ে যায় হাফ গুণন এ গুণন এইচ এর মান তখন চলে আসে সি সাইন থিটা। হাফ গুণন কোনটা কিন্তু এখানে নেই, এটা নিয়েছিলাম, ঠিক আছে? তাহলে হাফ গুণন এসি সাইন থিটা। এখান থেকে আমরা বুঝতে পারি যে ত্রিভুজের যদি দুইটা কোণ দেওয়া, দুইটা বাহু যদি দেওয়া থাকে আর তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই এটা আমরা ওই বাহু দিয়ে বের করতে পারি, এবং কোণটাও জানা জরুরি। তারপরে আমরা যদি এই ত্রিভুজ নিয়ে কাজ করি, তাহলে কেমন হবে? এই ত্রিভুজটা এইভাবে নিলাম আমরা, এখানে এইচ রাখলাম, এখানে এ রাখলাম। এখন এখান থেকে যদি আমরা এইচটাকে কনভার্ট করতে চাই, তখন থিটা নিব, এটা এটা আমরা থিটা নিব, এটা থিটা নিচ্ছি, যদিও দুটা একই রকম করা উচিত না। আমরা যদি এখানে সাইনের সূত্র বসাই যে সাইন থিটা ইকুয়াল টু, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আমরা ওই নবম অধ্যায় থেকে আমরা জানতে পারি। উচ্চতা অর্থাৎ লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, তখন এইচ ইকুয়াল টু কি হয়? এ সাইন থিটা, ওই একই ভাবে আর গুণ করলে। তাহলে এই জায়গাটাতে আর একটা সূত্র আমরা এখান থেকে লিখতে পারি, হাফ এ
দুঃখিত, এটা এ না, এটা এ না, এটা বি। হুম, এটা বি, ভুল হয়ে গেছে। তাহলে এটা আগে থেকে তো এ ছিলই, আর এইচ এর মান পাইলাম বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে হাফ এ বি সাইন থিটা। এখন থিটার মান যদি জানা থাকে তাহলে ওখানে বসাইলে আমরা এর ক্ষেত্রফলটা পাবো, এবং বাহুগুলোর মান যদি জানা থাকে। এটা এই কারণে বুঝাইলাম কারণ ওর ভেতরে গিয়ে এর সহযোগিতাটা লাগে। এবং এই 16.1 অধ্যায়ে ত্রিভুজে যে সকল ত্রিভুজের গাণিতিক সমস্যা দেওয়া থাকে সেখানে এই বিষয়টা জানলে উপকার হয়। তা এখন আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল কমন বৈশিষ্ট্যের ভেতরে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমাদের বাহু, কোণ, এর ভেদে তো আমরা দেখলাম এগুলোর মান দেওয়া থাকলে আমরা যে কোনো ভাবেই হোক এই কলা কৌশলে আমরা বের করতে পারবো। এখন আসি হচ্ছে 1 নাম্বার সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজ আমরা সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা মোটামুটি সবাই জানি, তারপরে লিখি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ব্র্যাকেটের ভেতরে লিখতে পারি 90 ডিগ্রি, তাকে কি বলা হবে? সমকোণী ত্রিভুজ। দেখতে কেমন? দেখতে এইভাবে একটা কোণ আমি সমকোণ দিলাম আর একটা বাহু দিয়ে দিলাম এ বি সি। এ বি সি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। নবম অধ্যায় থেকে আমরা ত্রিকোণমিতি অধ্যায় থেকে আমরা এই সমকোণী ত্রিভুজের সাধারণ বৈশিষ্ট্য, তারপরের ক্ষেত্রফল সবকিছু আমরা মোটামুটি দেখছি। এই সমকোণী ত্রিভুজের 3টা বাহু নাম আছে। সবচেয়ে বড় বাহুটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ। এখানে যে সূক্ষ্মকোণটা আছে সেই সূক্ষ্মকোণের যে কোনো একটা ধরে নিয়ে যদি এটা নিই তাহলে এটার নাম হচ্ছে ভূমি। যদি কোণটা এটা নিই তাহলে ভূমি এটা হবে। কোণের সাথে বাহুকে ভূমি বলে, যেটা ত্রিকোণমিতি থেকে আমরা জানি। তারপরে হচ্ছে এটাকে লম্ব বলা হবে। তাহলে সমকোণী ত্রিভুজের 3টা বাহুর নাম, সবচেয়ে বড়টার নাম হচ্ছে অতিভুজ, সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা থাকবে তার নাম হচ্ছে ভূমি, আর এই কোণের বিপরীতে যেটা থাকবে সেটাকে বলা হয় লম্ব। আমরা যদি 2টা নাম জানি তাহলে আর একটা নাম এমনি বলতে পারবো। যেমন বড়টার নাম অতিভুজ আর কোণের সাথে বাহুর নাম হচ্ছে ভূমি, তাহলে আর একটা নাম অবশ্যই লম্ব হবে। তাহলে এর ত্রিভুজের যদি সাধারণ আমরা ক্ষেত্রফল জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কোনটা? এটা ভূমি হচ্ছে এইটা বিসি। ভূমি কোনটা? ভূমি হচ্ছে হলো বিসি। উচ্চতা কোনটা? এবি। উচ্চতা হচ্ছে এবি। স্যার এটার নাম তো লম্ব দিলেন আবার উচ্চতা বললেন। উচ্চতা লম্ব, বিষয়টা এইরকম। এই যে ভূমি থেকে এই ত্রিভুজটা কতটুকু উপরে অবস্থিত বা কতটুকু উপর পর্যন্ত গেছে এটাকে বলা হয় উচ্চতা। তুমি লম্বও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ত্রিভুজের সাধারণ যে সূত্র ক্ষেত্রফলের সেটা তো জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সেই হিসাবে এখানে উচ্চতা নামটা দিলাম। তুমি লম্বও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝলেই হলো আসলে কি মিন করতেছি আমি। তাহলে এই জায়গাটায় যেহেতু ভূমি আর লম্ব উল্লেখ করাই আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হবে? ক্ষেত্রফলটা হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই ভূমির দৈর্ঘ্য যদি এ ধরি আর উচ্চতা যদি বি ধরি তাহলে এ বি। এর আগে কিন্তু একটা বিষয় মানে বুঝে রেখে আসছি, সেটা হচ্ছে যে 2টা বাহু যদি দেওয়া থাকে, 2টা বাহু এ আর হচ্ছে বি,
তাদের মধ্যবর্তী কোণ যদি জানা থাকে, মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাহলে হাফ গুণন দুই বাহুর গুণফল সাইন থিটা। সাইন থিটা, থিটার মান কত আসতেছে, 90 ডিগ্রি। আর আমরা ক্যালকুলেটরে চাপ দিলে বুঝতে পারি যে এর মানটা 1 আসবে। হাফ গুণন এ বি ইন্টু 1, তাহলে কি হাফ এ বি। ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করি না কেন, সেটা আসলে হাফ গুণন ভূমিকেই নির্দেশ করবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতাকেই নির্দেশ করবে। সমকোণী ত্রিভুজ থেকে আমার এতটুকুই জানানো ছিল এই অধ্যায়ে, যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, দেখতে কেমন, আর হচ্ছে ক্ষেত্রফল, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা।